আসসালামু আলাইকুম। আজকে আমরা 16.2 এর চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা 16.1 এর ত্রিভুজ নিয়ে বিভিন্ন ম্যাথ করেছি। আজকে আমরা 16.2 এর চতুর্ভুজ নিয়ে ম্যাথ করব। তার আগে আমাদের বুঝতে হবে চতুর্ভুজটা কি। চতুর্ভুজটা কি? যে চারটি রেখা দ্বারা আবদ্ধ কোনো চিত্রকেই চতুর্ভুজ বলা হয়। তা চতুর্ভুজ বিভিন্ন ধরনের হইতে পারে। এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ। বিভিন্ন চতুর্ভুজের বিভিন্ন নাম থাকে, তবে চারটা রেখা দ্বারা যদি আবদ্ধ কোনো চিত্র হয় সেটাই হচ্ছে চতুর্ভুজ। তা আমরা এখানে এই চতুর্ভুজের বিভিন্ন সূত্র বলবো, বিভিন্ন ধরনের চতুর্ভুজ পড়বো, তার ক্ষেত্রফল পড়বো, তার পরিসীমা পড়বো, সেই সব গুলো নিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ করব, বোর্ডে আসার মতো ম্যাথ। প্রথমে আমরা যে চতুর্ভুজটা পড়বো সেটা হচ্ছে আয়তক্ষেত্র বা আয়ত। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। আচ্ছা, চতুর্ভুজটাকে নেই। ঠিক আছে। আচ্ছা, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল বলতে বোঝায় এই এডি বাহু বিসি বাহু পরস্পর সমান্তরাল, এবি বাহু ডিসি বাহু পরস্পর সমান্তরাল। যে চতুর্ভুজের এইরকম দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমকোণ, সেই চতুর্ভুজটাকে বলা হবে আয়ত। ঠিক আছে। এখন আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র করব। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ এই আয়তের ক্ষেত্রফল। এইটা এখানে দৈর্ঘ্য কি? এডি এবং বিসি বাহু হচ্ছে দৈর্ঘ্য, এবি এবং ডিসি বাহু হচ্ছে প্রস্থ। আমরা যদি দৈর্ঘ্যকে এ ধরি এবং প্রস্থকে বি ধরি, তাহলে সূত্র দাঁড়ায় দৈর্ঘ্য হচ্ছে এ গুণন প্রস্থ হচ্ছে বি, অর্থাৎ এবি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এবি। শেষ। এবার আসো যে আয়তের পরিসীমা কি। তার আগে আমি একটা জিনিস বুঝাই। পরিসীমা বলতে বোঝায় যে চতুর্ভুজে হোক বা ত্রিভুজে হোক, সেটার যে একটা বাহু থাকে, ত্রিভুজ যদি হয় 3টা বাহু, চতুর্ভুজ যদি হয় 4টা বাহু। তো যদি চতুর্ভুজ যেহেতু আমরা পড়তেছি, চতুর্ভুজ নিয়ে আলোচনা করি, যে পরিসীমা বলতে বোঝায় যেই চতুর্ভুজটা হোক ওই চতুর্ভুজের 4টা বাহুর যোগফল। ঠিক আছে। তা এইখানে আমরা দুইটা বাহু কি পাইতেছি? একটা এ, তাহলে এটাও কি এ, যেহেতু পরস্পর সমান্তরাল, এটা বি, ও তাহলে এটাও বি। তাহলে পরিসীমা আমরা কি বুঝি? পরিসীমার আলাদা সূত্র আছে, আবার কোনো কোনো চতুর্ভুজের ক্ষেত্রে দেয়া থাকে না, বইয়ে 9-10 এর বইয়ে দেয়া নাই। আমরা এটাই বুঝবো যে পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল। তাহলে পরিসীমা হচ্ছে এখানে 4টা বাহু কি কি? একটা এ, একটা এ, তাহলে কি হবে? 2a। তারপরে একটা বি, একটা বি, কি হবে? 2b। সেখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে দাঁড়াচ্ছে a প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি। আয়তের পরিসীমা কি? 2 ইন্টু এ প্লাস বি। আমি যদি আমার একটা বেসিক সেন্স দিয়েও বুঝি, তাহলে আমরা সবসময় বুঝবো যে চতুর্ভুজের পরিসীমা হচ্ছে ওই চতুর্ভুজটার 4টা বাহুর যোগফল। ঠিক আছে। আয়তের চতুর্ভুজ, দুইটা এ, দুইটা এ, দুইটা বি, দুইটা বি, দুইটা যোগ করছি, 2 কমন নিছি, 2 ইন্টু এ প্লাস বি। আয়তের পরিসীমা 2 ইন্টু এ প্লাস বি। এইভাবে বললে আমাদের সূত্র আর মুখস্থ করতে হবে না। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবি। ঠিক আছে। তা আমরা তো আয়ত পড়লাম, আয়তের ক্ষেত্রফল বললাম, আয়তের পরিসীমা পড়লাম। এখন আয়ত সম্পর্কে যে বইয়ে যে ম্যাথ দেয়া আছে 16.1 এর 16.2 এর 1 নম্বরে যে ম্যাথটা আছে, এটা আয়ত সম্পর্কে। এই ম্যাথটাই আমরা করবো। দেয়া আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। ওরা বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। ঠিক আছে। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার, এটা দেয়াই আছে। এবং পরিসীমা নির্ণয় করো। আমরা ক্ষেত্রফল কি সেটা বুঝলাম, পরিসীমা কি সেটাও বুঝছি। এখন আমরা এটা জাস্ট বাইর করব। তাই এখানে কি কি ডাটা দেয়া আছে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আচ্ছা, একটা আয়তক্ষেত্র আঁকে নেই।
একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার বলতে বোঝায় প্রস্থ, বিস্তার বলতে বোঝায় প্রস্থ, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, তা সবসময় মনে রাখবা যার তাকেই এক্স ধরবা। ঠিক আছে, যার তাকেই আমরা এক্স ধরবো। কার? বিস্তারের মানে প্রস্থের দ্বিগুণ, যার তাকেই এক্স ধরবো। কার? প্রস্থের, তার মানে আমরা প্রস্থকে এক্স ধরবো। ঠিক আছে, তাহলে বলছে দৈর্ঘ্য বিস্তারের প্রস্থের দ্বিগুণ, দ্বিগুণ বলতে 2x, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, এবং ক্ষেত্রফল দেয়া আছে, পরিসীমা নির্ণয় করব। আচ্ছা, আরেকটা জিনিস, যেটা দেয়া থাকবে, যে ক্ষেত্রফলে দেয়া থাক, পরিসীমায় দেয়া থাক, সেই জিনিসটারই আমরা সূত্র বসে আমরা দৈর্ঘ্যের মান নির্ণয় করব, বাহুর মান নির্ণয় করব। তারপরে আমরা অপোজিটে আবার যেটা চাইবে সেটা সূত্র ইউজ করে ওই জিনিসটা বাইর করব। ঠিক আছে, তা সবার প্রথমে আমাদের কি দেয়া আছে? ক্ষেত্রফল দেয়া আছে। তার আগে আমাদের যেহেতু ধরে নিছি এই জিনিসটা লিখতে হবে, লিখি যে ধরি প্রস্থের, না যার তাকে আগে ধরবো, ধরি প্রস্থ, এটাকে কি বলছে ওরা? বিস্তার এক্স মিটার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত? যেহেতু 2 গুণ 2x মিটার। ঠিক আছে, এবং দেয়া আছে ক্ষেত্রফল কত? 512 বর্গ মিটার। এখন ওরা আমাকে পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা নির্ণয় করতে তো আমরা জানি চারটা বাহুর যোগফল মানে দুইটা এ দুইটা বি লাগে, 2 × a + b। আমাকে বাহু দুইটার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। তা ওইটা তো আমাদের কাছে নাই, ওটা তো আমরা ধরে নিছি এক্স। তাহলে আমাদের ওই এক্স এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে গেলে আমরা কিসের সাহায্য নিব? ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। তা এটা দেয়া আছে, তা আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তের এটা তো দেয়া আছে ক্ষেত্রফল 512 বর্গ মিটার, তাই এটার মান বসাই 512। দৈর্ঘ্যকে আমরা কি ধরছি? 2x, গুণন প্রস্থ কি? x। তাহলে 512, 2x আর x গুণ করলে কি হয়? 2x স্কয়ার। 2 এদিকে এসে 512 সঙ্গে কি হবে? এদিকে গুণ আছে, এদিকে এসে ভাগ হবে, সমান x স্কয়ার। স্কয়ার এদিকে এসে 512 এর সাথে 2 ভাগ করলে কত হবে? 256। 256 সমান x স্কয়ার। অতএব x ইকুয়াল √256। x ইকুয়াল √, কত? 16 মিটার। ঠিক আছে, তাহলে আমরা x পেয়ে গেলাম 16 মিটার। x বলতে কি? প্রস্থ, প্রস্থকে আমরা কি ধরছিলাম? x। এটা হচ্ছে 16 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 × x 16 মানে 32 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখাই দিব, যে বলবো যে অতএব প্রস্থ 16 মিটার, দৈর্ঘ্য 32 মিটার। ঠিক আছে, কিন্তু আমাদের তো দৈর্ঘ্য এবং প্রস্থ বাইর করতে বলে, আমাকে বলছে পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, পরিসীমার সূত্র আমরা কি জানি? 2 × আমরা জানি পরিসীমা 2 × a + b। এখানে a বাহু কোনটা? দৈর্ঘ্যটা হচ্ছে a, b বাহু কোনটা? প্রস্থটা হচ্ছে b। তাহলে আমরা এই 2x কে কি ধরতে পারি? a। তার মান কত বাইর করলাম আমরা? 32। এবং b কোনটা? x। ঠিক আছে, প্রস্থ হচ্ছে b, এদের মান কোনটা? 16। তাহলে আমরা এখানে মান বসাই, 2 × এর মান হচ্ছে 32 যোগ b এর মান 16। 2 × 32 16 কত হয়? 48। 48 গুণন 2 কত হয়? 8 × 2 = 16, 6 হাতে 1, 96 মিটার।
এটাই হচ্ছে পরিসীমা। ঠিক আছে, আরেকবার আমি বলি যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তা আমরা সবসময় মনে রাখবো যার তাকে আমরা এক্স ধরবো, আর সবসময় চিত্র এঁকে করলে অঙ্কটা ইজি হয়ে যায়। তা দেওয়া আছে, ধরি যে প্রস্থ বা বিস্তার এক্স মিটার, কারণ ওরাই বলে দিছে। দৈর্ঘ্য 2x মিটার। দেওয়া আছে ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে সেটারই সূত্র ইউজ করব আমরা। ক্ষেত্রফল সমান 512 বর্গ মিটার। এখান থেকে মান বসে ক্যালকুলেশন করে এক্স এর মান বাইরে হলো। এক্স কি? প্রস্থ। যদি প্রস্থ পাই, যেহেতু এই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাই 2 দ্বারা গুণ করে কি পাইছি আমি? দৈর্ঘ্য পেয়েছি। এবার আমি কি পাবো? পরিসীমার দরকার। পরিসীমার দরকার হলো আমার দুইটা বাহু, দুইটা বাহুর মান আমি পেয়ে গেছি, অতএব সূত্র বসে ক্যালকুলেশন করছি এত মিটার। ঠিক আছে। আরেকটি অঙ্ক 3 নাম্বার বইয়ের 3 নাম্বার যে ম্যাথটা, সেটা হচ্ছে যে একটা বাগানের দৈর্ঘ্য দেয়া আছে 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। দৈর্ঘ্য 40, প্রস্থ 30, এখানে দুইটা ডাটা দিয়ে আছে, তার মানে এটা আয়ত। ঠিক আছে। এবং বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। ঠিক আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, ওদের ডাটা অনুযায়ী আমরা কাজ করি। সেটা হচ্ছে যে একটা বাগানের দৈর্ঘ্য, একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য, একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। ধরি সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। ঠিক আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। এই যে পুকুরটার যে ক্ষেত্রফলটা হবে, সেটা এই পুরো বাগানটার ক্ষেত্রফলের হাফ, 1/2 অংশ, মানে অর্ধেক। এখন বলছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। পুকুরের এই দৈর্ঘ্যটা আর এই প্রস্থটা আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে। তা এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা কিভাবে নির্ণয় করব এবং এর ক্ষেত্রফলটাও আমরা কিভাবে নির্ণয় করব? ওরা একটা ডাটা বলে দিছে যে বাগানের পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। আমরা যদি কোনোভাবে যে এর ক্ষেত্রফলটা বাইর করতে পারি, এর ক্ষেত্রফল থেকে আমরা এর দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। পুকুরের ক্ষেত্রফল থেকেই আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে পারবো। তার আগে আমাদের এই জিনিসটা ধরে নিতে হবে। কি ধরে নিব? যে ধরি পুকুর পাড়ের দৈর্ঘ্য, পুকুর পাড় কোনটা বলছে? সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। এই যে সমান পাড়, এই যে এই পাড়, এই যে রাস্তাটা, এটাকে বলা হয় পাড়। এটাকে আমরা কি ধরতে পারি? এটাকে আমরা ধরি এক্স মিটার। এই রাস্তাটার দৈর্ঘ্যটা এক্স মিটার। ঠিক আছে। তো ধরি পুকুর পাড়ের দৈর্ঘ্য এক্স মিটার। ঠিক আছে। এখন আসো, যে দেওয়া আছে পার বাদে বা পার সহ বাগানের দৈর্ঘ্য 40 মিটার, পার সহ বাগানের প্রস্থ 30 মিটার। ঠিক আছে। অতএব তাহলে পার সহ বাগানের ক্ষেত্রফল কত? 40। দৈর্ঘ্য আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র কি? আয়তকার যেহেতু, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 3 4 12, 2 শূন্য, বর্গ মিটার। ঠিক আছে। তাহলে আমরা পুরো বাগানটার একটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে। এবার এরা বলছে যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তার মানে বাগানের ক্ষেত্রফলটা পাইছি, পুকুরের ক্ষেত্রফলটা হবে এই বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। ঠিক আছে। তাহলে অর্থাৎ বাগানের ক্ষেত্রফল
সরি, পুকুরের ক্ষেত্রফল বলছে বাগানের ক্ষেত্রফল এর হাফ অংশ 1200। এর মানে সবসময় মনে রাখবা গুণ, হাফ হাফ, এই 2 আর এই 12 কাটো, 600 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা এই যে পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, জাস্ট এই পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। কিন্তু আমাদের তো বলছে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই পুকুরের ক্ষেত্রফল দিয়ে নির্ণয় করব। তার আগে আমার পুকুরের এই দৈর্ঘ্য এবং প্রস্থটা ধরে নিতে হবে। কিভাবে ধরবো দেখো, যে ধরি পুকুরের দৈর্ঘ্য কত? তোমরা দেখো এই পুরোটা কত? 40 মিটার। পুরোটা 40 মিটার। আমরা যেহেতু ধরছি এই বাগানের পুকুর পাড়ের দৈর্ঘ্য কত, এটাকে ধরছি আমরা এক্স। ঠিক আছে, এই যে পুকুর পাড়ের দৈর্ঘ্য ধরছি আমরা এক্স, তাহলে এই পুকুরের দৈর্ঘ্যটা হবে যে দুই দিক থেকে, এই পুকুরের যে বাগানের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্য থেকে দুই দিক থেকে এক্স করে বাদ যেটা থাকবে সেটাই হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। ঠিক আছে, আরেকবার বলছো যে পুরো যে বাগানটার দৈর্ঘ্য, পুরো বাগানটার যে দৈর্ঘ্য, সেটার থেকে দুই দিক থেকে রাস্তার দৈর্ঘ্যটা বাদ যাবে। রাস্তার দৈর্ঘ্যটা আমরা কি ধরছি? পাড়ের দৈর্ঘ্যটা আমরা কি ধরছি? এক্স। ওই দিকে আছে এক্স, এইদিকেও রাস্তা আছে, এইদিকেও আছে, যেহেতু বলছে যে 4 দিকে। ঠিক আছে, তাহলে এই দিকেও আছে, এইদিকেও আছে, টোটাল কয় দিক? 2 দিক, তাই 2x। কি হবে? দুই দিক থেকে বাদ যাবে, তার মানে কি হবে? বিয়োগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। তাহলে প্রস্থ হবে কি? সেম ভাবে ওই 30-এর থেকে দুই দিকে 2x বাদ যাবে। পুকুর প্রস্থটা এইটা, এইদিকেও x বাদ যাবে, এইদিকেও x বাদ যাবে, দুই দিকে x করে বাদ দিয়ে 2x বাদ যাবে প্রস্থটা। তাহলে টোটাল পুকুরের দৈর্ঘ্য আমরা পাইছি, প্রস্থ পাইছি, পুকুরের ক্ষেত্রফল আমরা বাইর করে নিলাম। এখন এখান থেকে আমরা যদি x এর মান বাইর করে পরবর্তীতে আবার এখানেই বসাইতে পারি, তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অতএব তাহলে এখন আমরা কি জানি? আমরা জানি পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। পুকুরের ক্ষেত্রফল আমরা কত পাইছি? 600, মান বসাই। দৈর্ঘ্য আমরা কত ধরছি? 40 - 2x, 40 - 2x গুণন প্রস্থ আমরা কত ধরছি? 30 - 2x, 30 - 2x। এখন এটাকে যদি আমরা গুণ করি, 600 আছে, আমরা এই 40 দিয়ে একবার পুরোটাকে গুণ করব, এই -2x দিয়ে আবার পুরোটাকে গুণ করব। 40 দিয়ে পুরোটাকে গুণ করলে কত হয়? 40 আর 30 গুণ করলে 3 4 4 1200। 40 দিয়ে -2x কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 40 দুগুণ 80x, -2x দিয়ে 30 কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 30 দুগুণ 60x, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। ঠিক আছে, এখন কি করা যায়? 600, 1200 -80x -60x কত হয়? -140x প্লাস 4x স্কয়ার। আমরা এক কাজ করি, এগুলোকে সুন্দর করে সাজাই নিই, জায়গায় তো নেই, সুন্দর করে সাজাই নেই। +600 ওইদিকে গেলে কি হবে? সমানের ওইদিকে গেলে কি হবে? -600, তারপরে -140x, এদিকে আসলে কি হবে? +140x, তারপরে +4x স্কয়ার, এদিকে আসলে কি হবে?
4x²। ঠিক আছে, এইটাই। এখন ক্যালকুলেশন আমরা করি, সব চিহ্ন ক্যালকুলেশন করে সব চিহ্ন একদিকে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় কত, -4x² প্লাস 140x, এটা হচ্ছে 600। 600কে এদিকে নিয়ে আসি, -4x² প্লাস 140x মাইনাস 600 ইকুয়াল 0। এখানে একটা মাইনাস এক্সট্রা হয়ে গেছে, মাইনাসটা কি করব, কমন নিব। মাইনাস কমন যদি নেই তাহলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। চিহ্ন চেঞ্জ হয়ে গেলে কি হয়, এটা 4x², এটা -140x প্লাস 140x হবে -140x, তারপর -600 হবে প্লাস 600 ইকুয়াল 0। ঠিক আছে, এই অংশটুকু এখানে করি। আচ্ছা, তাহলে মাইনাসটা পরবর্তীতে ওইদিকে জিরোর সাথে গুণ হয়ে ওটাও 0 হয়ে যাবে। তারপর এখানে কি থাকলো, 4x² মাইনাস 140x প্লাস 600 ইকুয়াল 0। ঠিক আছে, তারপরে কি করা যায়, আমার তো দরকার x এর মান, এটাকে আমরা কি করব, এই 4টাকে আমরা ভেনিশ করব, আমরা এখানে কোনো 4 রাখবো না, 4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব। 4x² ভাগ 4 সমান 140x ভাগ 4 প্লাস 600 ভাগ 4 ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে 4 দ্বারা কাটলে কত হয়, x² মাইনাস এটাকে 140 ভাগ 4 35x প্লাস 600কে 4 দ্বারা কাটলে 300 150 ইকুয়াল 0। আচ্ছা, এখন এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম তো সবাই জানোই, দুইটার সংখ্যা গুণ, যে কোনো দুইটার সংখ্যা আমরা গুণ করে এটা মিলাবো, যোগ বিয়োগ করে 35 মিলাবো। তা 30 এবং 5 যদি গুণ করি সেটা হয় 150, 30 আর 5 যদি আমি যোগ বিয়োগ করি তাহলে 35। তাহলে কত হবে, x² তারপরে -35 না, -30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। তারপরে এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে কি থাকে, x মাইনাস 30, এখান থেকে কি কমন যায়, 5 কমন যায়, -5 যদি কমন নেই, x মাইনাসে প্লাসে -30 ইকুয়াল 0। অতএব আমরা লিখি হয় x মাইনাস 30 ডিরেক্ট করি, অথবা x মাইনাস 5 ইকুয়াল 0 দেই একবারে, ইকুয়াল 0। অতএব x এর মান দাঁড়ায় একবার 30, আরেকবার দাঁড়ায় কি, x এর মান 5। ঠিক আছে, কিন্তু x এর মান 30 এটা কি নেওয়া যাবে, x এর মান 30 এটা নেওয়া যাবে না, কারণ এর প্রস্থই তো 30, যদি পারও দেয় 30 বার তাহলে এটা তো গ্রহণযোগ্য না। তাই আমাদের নিতে হবে x ইকুয়াল 5। ঠিক আছে, যদি x ইকুয়াল 5 নেই তাহলে আমি রাস্তার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন দুই দিক থেকে যদি আমি রাস্তার দৈর্ঘ্যটা বাদ দেই তাহলে আমি এই পুকুরের এই যে দৈর্ঘ্যটা পেয়ে যাব, আমাকে এক্সাক্ট এই দুইটাই বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটা করি, অতএব পুকুরের দৈর্ঘ্য, অতএব পুকুরের দৈর্ঘ্য 40 - 2x, এই যেটা ধরেছি, তাহলে আমরা এটাকে করি 40 - 2 গুণন 5, x এর মান যেহেতু আমরা পাইলাম 5। ঠিক আছে, তাহলে 40 - 10 ইকুয়াল 30। পুকুরের প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 30 - 2x, 30 - 2 গুণন 5, অতএব 20 মিটার। ঠিক আছে, তাহলে আরেকবার, যে একটা বাগানের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল দেয়া আছে, পুকুরের ক্ষেত্রফল বলছে বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, মানে বলছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তা আমরা কি করেছি, যে আমরা প্রথম অবস্থায় পুকুরটার ক্ষেত্রফল বাইর করে নিয়েছি, আর পুকুর যে পাড়টা আছে সেটাকে আমরা ধরে নিয়েছি x, কারণ এটা পুকুর বাগানের এই পাড়টাকে ধরে নিয়েছি x, আমাদের পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বাইর করার জন্য এটা কাজে লাগবে। আচ্ছা, আমরা ধরেছি পাড় সহ বাগানের দৈর্ঘ্য এত,
বাগানের প্রস্থ এত, তাহলে পার্শ্ব ক্ষেত্রফল এত। ওরা বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের এত অংশ, তাহলে হাফ অংশ, তাহলে আমি হাফ করে দিয়েছি, কত হয় 600। এখন আমরা জানি যে দুই দিক থেকে যদি এক্স করে বাদ যায় তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে 40-এর থেকে 2x মাইনাস বাদ যাবে, তারপর প্রস্থ সেম হবে 30-এর থেকে 2x বাদ যাবে। আমরা ক্ষেত্রফল বাইর করে নিয়েছি, তাহলে এটা ক্যালকুলেশন করে এক্স এর মান 5, দুইটা বাইর হয় 30টা নেওয়া যাবে না, 5। এই 5 আবার এখানে বসাইছি, বসায় পুকুরের দৈর্ঘ্য পেয়েছি, পুকুরের প্রস্থ পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা যে চতুর্ভুজটা পড়বো সেটা হচ্ছে, তার নাম হচ্ছে বর্গ। যে চতুর্ভুজের সকল বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। মানে যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটা যদি প্রত্যেকটা বাহুই সমান হয়, যদিও এটা হাতের আর সমান হয়নি, যদি প্রত্যেক বাহু সমান হয় তাহলে তাকে চতুর্ভুজ বলে। ধরো এই চতুর্ভুজ, এই চতুর্ভুজটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এটাও 5, এটাও 5, এটাও 5, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। আবার কোণগুলো সমকোণ, মানে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই চতুর্ভুজটার নাম হচ্ছে বর্গ, ঠিক আছে। তা এই বর্গেরও প্রত্যেকটা চতুর্ভুজে আলাদা আলাদা ক্ষেত্রফল বলতে, ক্ষেত্রফল বলতে যে ভিতরের এই অংশটুকুকে বোঝায়, ঠিক আছে। তাহলে এই চতুর্ভুজের এই বর্গের ক্ষেত্রফল অবশ্যই আছে। ক্ষেত্রফলের সূত্র কি? বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার। এখানে আমি যদি প্রত্যেকটা বাহুকে ধরি এ, এটাও এ, ধরো এটাও এ, এটাও এ, তাহলে সূত্রটা দাঁড়ায় এ স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বর্গের পরিসীমা কি? বর্গের পরিসীমা এক্সাক্ট বইয়ে দেয়া নেই, কিন্তু আমাদের কমন সেন্স ইউজ করে দেখতে হবে, বুঝতে হবে। তা আমি প্রথমেই বলেছি যে পরিসীমা বলতে বোঝায় কোন চতুর্ভুজ হোক, ত্রিভুজ হোক, তার বাহুগুলোর যোগফল, ঠিক আছে। চতুর্ভুজ 4টা বাহুর যোগফল। তা এই যে বর্গ, এ তো 4টা বাহুই সমান, তাহলে 4টা বাহু যদি হয় তাহলে 4টা বাহুর যোগফল a প্লাস a প্লাস a প্লাস a, তাহলে কি হয়? পরিসীমা হচ্ছে 4a, ঠিক আছে। তাহলে বর্গের পরিসীমা 4a, বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার a স্কয়ার, ঠিক আছে। এটা একদম ঠাড়া মুখস্থ। আমরা 3 নম্বরে যে চতুর্ভুজটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সূত্রটা এক্সাক্ট এইরকম। আচ্ছা, যে চতুর্ভুজে 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, এই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তাহলে এই যে এবং কোণগুলো সমকোণ নয়, একটা কোণও সমকোণ নয়, কোনটা 90 ডিগ্রির বেশি, কোনটা 90 ডিগ্রির কম। তা যে চতুর্ভুজের 2 জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। তাহলে সামান্তরিক আবার আয়ত অনেকজনের গোলমাল হয়ে যায়। একটা জিনিস দিয়ে আমরা চিনবো যে এদেরও 2 জোড়া বাহু সমান্তরাল, আয়তেরও 2 জোড়া বাহু সমান্তরাল, কিন্তু এর কোণগুলো সমকোণ নয় আর আয়তের কোণগুলো সমকোণ, এটাই হচ্ছে এদের ডিফারেন্স, ঠিক আছে। যে চতুর্ভুজে 2 জোড়া বাহু সমান্তরাল, কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র হচ্ছে 2 দিক দিয়ে, 2 ভাবে চিন্তা করব আমরা। এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ, কর্ণকে প্রকাশ করা হয় ডি দ্বারা। এটা হচ্ছে সামান্তরিকের উচ্চতা, এটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। তা সামান্তরিকের সূত্র মানে ক্ষেত্রফলের সূত্র 2 ভাবে চিন্তা করো, ঠিক আছে। এক যেটা সেটা হচ্ছে যদি কর্ণ এবং উচ্চতা থাকে, উচ্চতা থাকে তখন সূত্র হচ্ছে ডিএইচ। ডিতে কি? ডিতে হচ্ছে কর্ণ, এইচটে কি? উচ্চতা, ঠিক আছে। এবং 2 নম্বরে কি? ভূমি এবং উচ্চতা থাকলে তখন ক্ষেত্রফলের সূত্র কি?
বিএইচ, বিটা কি, এই যে এইটা হচ্ছে এর বি, ঠিক আছে। বি হচ্ছে কি ভূমি, এইচ তো আমরা জানি উচ্চতাই, ঠিক আছে। তাই এটা হচ্ছে সামান্তরিক, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। এবং এর ক্ষেত্রফল কি, যদি কর্ণ এবং উচ্চতা দেয়া থাকে তখন হচ্ছে ডিএইচ, কর্ণ এবং উচ্চতা গুণ করব। যদি ভূমি এবং উচ্চতা দেয়া থাকে তখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বিএইচ, তখন ভূমি এবং উচ্চতা গুণ করব। সচরাচর এই অঙ্কগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলে না সামান্তরিকের, কোনো সময় তোমাদের এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয় বা অপর কর্ণটি কত সেটা নির্ণয় করতে বলা হয়। সামনে আমরা একটা করব, ঠিক আছে। এবং উচ্চতা দেওয়া থাকে না, ডি দেওয়া থাকে না, এর উচ্চতা বের করা লাগে, এইদিকে বর্ধিত করে এটাকে সমকোণী ত্রিভুজ ধরতে হয়। এইভাবে অনেক ম্যাথ করব আমরা সামনে। জাস্ট মাথায় রাখো যে এটা হচ্ছে কর্ণ ডিএইচ, যদি কখনো ক্ষেত্রফল বাইর করতে বলে তখন আমরা এই দুটো জিনিস লক্ষ্য করব, কর্ণ দেয়া থাকলে ডিএইচ, ভূমি দেয়া থাকলে বিএইচ, ঠিক আছে। 4 নম্বরে আমরা যে চতুর্ভুজটা পড়ব সেটা হচ্ছে রম্বস। রম্বস কি, যে চতুর্ভুজের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। আরেকটা আমরা জানি কি পড়ি, বর্গে কি পড়ছি, যে চতুর্ভুজের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ তাকে বর্গ বলা হয়। ডিফারেন্টটা কোথায়, কোণগুলো সমকোণ এবং সমকোণ নয়, এর মাঝেই হচ্ছে, এটাই হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, এর চিত্রটা কি রকম, এই যে এইরকম, এর প্রত্যেকটা বাহুই সমান হয়, এটাও যদি হয় এ, এটাও এ, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা বাহুই সমান। কিন্তু এই যে কোণগুলো এটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি বা কম, সমকোণ নয়, ঠিক আছে। যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলা হয়। রম্বসের দুইটা কর্ণ থাকে, প্রথম কর্ণকে বলা হয় D1, দ্বিতীয় কর্ণটাকে বলা হয় D2। তা এর ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ D1 D2। D1টা কি, একটি কর্ণ, D2টি কি, আরেকটি কর্ণ। দুইটি কর্ণের যোগ করে যদি আমি হাফ করি, দুই দ্বারা ভাগ করি, তাহলে আমি পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। পরিসীমা কি, রম্বসের পরিসীমা কি, চারটা বাহুর যোগফল, চারটা বাহুই কি এ, তার মানে কি 4a। 5 নম্বরে এবং সর্বশেষ যে চতুর্ভুজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলা হয়, যে চতুর্ভুজের জাস্ট এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় ট্রাপিজিয়াম। এক জোড়া বাহু বলতে ধরো এই জোড়া বাহু সমান্তরাল কিন্তু এর অপর জোড়া বাহু একটা এই দিকে তো একটা অপর দিকে, ঠিক আছে। চতুর্ভুজটা এক্সাক্ট এইরকম, ঠিক আছে। তাই এই যে নিচের যে বাহুটা, আবার এর একটা জিনিস কি, এই চারটা বাহুই ডিফারেন্ট, চারটা বাহুর সাথে কোনো বাহুর মানের মিল নাই, থাকতে পারে কিন্তু 9-10 বইয়ে কোনো ম্যাথে মিল থাকবে না, ঠিক আছে। এই যে নিচের যে বাহুটা এটাকে বলা হয় বি, এটার নাম দিলাম, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে এ, ঠিক আছে। এল এর বিভিন্ন নাম, সি এটার নাম ধর ডি। এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে এর উচ্চতা, এটা যদি উচ্চতা হয় তাহলে এটাও হবে কি উচ্চতা। ট্রাপিজিয়ামের ম্যাথগুলো সবসময় এরকম ভেঙে 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 করতে হয়, এটাকে বিন্দু ধরে, বিভিন্ন বিন্দু ধরে, এটা একটা কি হয়ে গেল আয়ত, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই মান ধরতে হয়, এই মান ধরতে হয়, এইভাবে ডিফারেন্ট করে ট্রাপিজিয়ামের ম্যাথগুলো করতে হয়, ঠিক আছে। যেহেতু এগুলো উচ্চতা এবং ট্রাপিজিয়ামের তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে এইচ ইন্টু a প্লাস বি ভাগ 2, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এর পরিসীমা কি, এর পরিসীমা আমি যে চারটা বাহুর নাম ভিন্ন নাম দিছি, আমরা জানি চারটা বাহুর যোগফল, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাই হচ্ছে এর পরিসীমা, ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের 5টা চতুর্ভুজ সম্পর্কে ধারণা হলো, আমরা কয়েকটা ম্যাথ করেছি, ঠিক আছে। আগের অধ্যায়ে আগের ক্লাসে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি, ত্রিভুজের বিভিন্ন বোর্ড টাইপের ম্যাথ করেছি। আজকেও আমরা ইনশাল্লাহ অনেক করে দুই একটা ম্যাথ করলাম, চতুর্ভুজ নিয়ে আলোচনা করলাম, সামনে ইনশাল্লাহ আরো ম্যাথ করার চেষ্টা করব, বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
দোয়া রাখবেন। এবং আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, স্বাধীন একাডেমিক কেয়ার নামে। সবাই পেজটাকে ফলো করবেন। এবং একটি চ্যানেল আছে স্বাধীন একাডেমি নামে। সবাই ইনশাল্লাহ এই পেজটাকে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করবেন এবং পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, যেন আমি সামনে আরো সুন্দরভাবে ক্লাসগুলো আগাইতে পারি এবং করাইতে পারি। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।